হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ইকবাল হোসেন, আইএচ একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং থেকে জার্নাল নিয়ে আলোচনা করব। তো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংটা বিবিএ ফার্স্ট ইয়ার এবং বিবিএস ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। আচ্ছা, তো জার্নাল আজকের ক্লাসটা হচ্ছে যে তাদের জন্য যারা হচ্ছে যে তোমার ইংরেজিটা বুঝে না, অর্থাৎ হচ্ছে তোমার ইংলিশে ট্রানজেকশনগুলো থাকে, ট্রানজেকশনগুলোর বাংলা অর্থ বুঝে না। আমি কি বললাম? যারা ইংলিশ ট্রানজেকশনগুলোর বাংলা অর্থ বুঝে না, তো তাদের জন্য আজকের ক্লাসটা। তো শুধু আজকের ক্লাসটা না, আমি তাদের জন্য আগামী আর কয়েকটা ক্লাস দিব। দেখো, এখানে আমি 1 থেকে 10টা ট্রানজেকশন দিলাম এবং প্রত্যেকটার বাংলা অর্থ দিলাম। আচ্ছা, তো আমি প্রত্যেকটা জার্নাল করতে করতে এক্সপ্লেন করবো, আলাদা এক্সপ্লেন করে টাইম ওয়েস্ট করতেছি না। সো আমি একটা জার্নালে ঘর করে ফেলতেছি। আর ওকে, আচ্ছা, তাহলে দেখো আমি একটা জার্নাল ঘর করলাম। জার্নালের ঘরের মধ্যে তোমরা এগুলো জার্নাল ঘর ইন্টারমিডিয়েটে করছো অবশ্যই। দেখো জার্নালটা ঘর প্রথমে একটা ডেট বা তারিখের ঘর ইউজ করতে হবে। দেন হচ্ছে যে এখানে বিবরণ ঘরটা আমরা ইংলিশে লিখতে পারতেছি অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন। এখন অ্যাকাউন্টস টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন যদি লিখতে বোর ফিল হয়, অবশ্যই তোমরা এক্ষেত্রে পার্টিকুলার্স ওয়ার্ডটা ইউজ করতে পারো, পার্টিকুলার্স। আচ্ছা, দেন আমরা এখানে পিআর পোস্ট রেফারেন্স অথবা শুধু রেফারেন্স শব্দটা ইউজ করতে পারো। তারপর হচ্ছে ডেবিট টাকা, দেন হচ্ছে ক্রেডিট টাকা। এখন খেয়াল করো, এখানে 1 নাম্বারটা দেখো। 1 নাম্বারে কি বলা হচ্ছে? মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজ মানে হচ্ছে কারবারি পণ্য। মনে রাখবা, মার্চেন্ডাইজ মানে কি? কারবারি পণ্য। আমি যে বলতেছি, তোমরা যারা এই শব্দের বাংলা অর্থ জানো না, তারা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে এবং খাতায় সেটা লিখে ফেলবে। মার্চেন্ডাইজ মানে কি? কারবারি পণ্য। পারচেস মানে ক্রয় করা। পারচেস মানে কি? ক্রয় করা। আমি আবারও বলতেছি, আমি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ বলবো এবং পুরো একটা বাক্যের অর্থ বলবো। বাক্য মানে পুরো ট্রানজেকশন অর্থ একত্রে বলবো, তার আগে প্রত্যেকটা শব্দের অর্থ বলবো। তাহলে দেখো, মার্চেন্ডাইজ মানে পণ্য, কারবারি পণ্য, আর পারচেস মানে ক্রয় করা। তো মার্চেন্ডাইজ পারচেস টাকা 2000, বাংলা অর্থে কি লিখলাম? কারবারি পণ্য ক্রয় 2000, মানে 2000 টাকা কারবারি পণ্য ক্রয়। তো এটা যাবে দেখি, তোমরা যখন পণ্য ক্রয় করো, ক্রয় হিসাব ডেবিট করো, নগদান ক্রেডিট করো। এখানেও সেম। ক্রয়ের ইংলিশটা কি? পারচেস লিখবা। যে এটা আমি তো তারিখ ইউজ করিনি, আমি 1 2 3 4 ইউজ করছি, নাম্বার ইউজ করছি। তোমরা অবশ্যই এখানে তারিখ মনে রাখবা। তো এখন আমি নাম্বারটা লিখতেছি, 1 নাম্বার। কি লিখবো? যে আমরা পারচেসটা ডেবিট, কি লিখবো? পারচেস ডেবিট লিখবো। আর ক্যাশ ক্রেডিট মনে রাখবা, পারচেসটা শুরু থেকে লিখবা আর ক্যাশটা একটু ডান দিকে সরিয়ে লিখবা, ক্যাশ ক্রেডিট। আর এখানে ডেবিট ক্রেডিট লিখবে না, ডেবিট ক্রেডিট লেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট হচ্ছে পারচেসটা শুরু থেকে লিখবা, আরও শুরু থেকে লিখবা, আর ক্যাশ একটু ডান দিকে সরিয়ে লিখবে। কেমন? তাহলে পারচেস ডেবিট, পারচেস কত? 2000 টাকা, আর ক্যাশ ক্রেডিট কত? 2000 টাকা। এখন এক্সপ্লেনেশনটা দিতে হবে, অফকোর্স এক্সপ্লেনেশনটা দিতে হবে, অবশ্যই এটা দিতে হবে। এক্সপ্লেনেশনটা কি লিখবা? টু রেকর্ড পারচেস। আর কিছু লেখার প্রয়োজন নেই, তুমি চাইলে আরেকটু লিখতে পারতে। টু রেকর্ড হচ্ছে পারচেস মার্চেন্ডাইজ, বা টু রেকর্ড মার্চেন্ডাইজ পারচেস, মার্চেন্ডাইজিং পারচেস, এরকম একটা এক্সপ্লেনেশন দেওয়া যায়। বা আরও শর্ট, আমি যেটা একদম সম্পূর্ণ শর্টকাটে লিখছি, কি লিখলাম? টু রেকর্ড পারচেস, আর কিছু লেখার প্রয়োজন নেই। এরপরে মার্জিন করে এটা অফ করে দিবে। দেখো 2 নাম্বার খেয়াল করো, ফ্রেট মানে ভাড়া, চার্জেস, তাহলে ভাড়া খরচ বলতে পারি আমরা, ভাড়া ব্যয়। ফ্রেট চার্জেস অন মার্চেন্ডাইজ পারচেসড। অন মানে উপর, কার উপর? মার্চেন্ডাইজ পারচেসের উপর, অর্থাৎ কারবারি পণ্য ক্রয়ের উপর ভাড়া ব্যয়। কারবারি পণ্য ক্রয়ের উপর ভাড়া ব্যয়। তো আমরা এখানে লিখবো কি? আমি এটাকে সাজিয়ে কি লিখব? কারবারি পণ্য ক্রয়ের পরিবহন খরচ। কি খরচ? তাহলে আমরা আবারও বলি, ফ্রেট মানে হচ্ছে ভাড়া, চার্জেস মানে হচ্ছে খরচ, ফ্রেট চার্জেস ভাড়া খরচ, অন মানে উপর, কার উপর? মার্চেন্ডাইজ পারচেসড, অর্থাৎ কারবারি পণ্য ক্রয়ের উপর ভাড়া খরচ বা ভাড়া ব্যয়। তো ভাড়া মানে পরিবহন ধরবো, আমরা কি ধরবো? এখন আসো এটাকে সাজিয়ে কীভাবে লিখলাম? কারবারি পণ্য ক্রয়ের পরিবহন খরচ কত টাকা? 500 টাকা। কারবারি পণ্য ক্রয়ের পরিবহন খরচ কত টাকা? 500 টাকা। এখন আসো, তোমরা যখন পণ্য ক্রয়ের খরচগুলো, পরিবহন খরচ প্রদান করতে, ক্রয় পরিবহন ডেবিট করতে আর নগদান ক্রেডিট করতে, এক্ষেত্রে ক্রয় পরিবহন ইংলিশটা তোমরা লিখবে যে ট্রান্সপোর্টেশন ইন। ক্রয় পরিবহনের ইংলিশটা কি লিখবে? ট্রান্সপোর্টেশন ইন। ফ্রেট ইনও লেখা যায়, তো আমি এখানে ট্রান্সপোর্টেশন ইনটা লিখলাম, ট্রান্সপোর্টেশন ইন। তাহলে আমি আবারও বলে রাখি, ক্রয় পরিবহন ইংলিশটা এখানে লিখবে ট্রান্সপোর্টেশন ইন। আমি এখানে বাংলা লিখে দিচ্ছি ক্রয় পরিবহন। ওকে, ক্রয় পরিবহন ডেবিট কত টাকা? 800 টাকা, না সরি 500 টাকা। ওকে, আর ক্যাশ ক্রেডিট বললাম না, একটু ডান দিকে সরিয়ে ক্রেডিট অ্যাকাউন্টটা লিখবা, যে ডান দিকে সরিয়ে ক্যাশ ক্রেডিট কত টাকা? 500 টাকা। এটার ব্যাখ্যাটা কি? টু রেকর্ড ইন। আর কিছু লেখার প্রয়োজন নেই।
2 নম্বরে, এটা হচ্ছে আমরা 2 নম্বর করলাম। এখন আমরা 3 নম্বর করব। 3 নম্বর কি লেখা হয়েছে? পারচেস মানে পণ্য ক্রয়, অর্থাৎ শুধু ক্রয়। রিটার্ন ফেরত, ক্রয় ফেরত টাকা 800, মানে ক্রয় ফেরত টাকা কত? 800। এখন ক্রয় ফেরত করলে তোমরা বাংলাতে কিভাবে জাবেদা করতে? ক্রয় ফেরত করলে আমরা অবশ্যই পাওনাদারকে ডেবিট করে দিতাম আর ক্রয় ফেরত ক্রেডিট করে দিতাম। এখন আসলে কেন পাওনাদার আসতেছে? এটা কি নগদে ফেরত নাকি বাকিতে ফেরত, এ সম্পর্কে যখন বলবে না নগদ ফেরত না বাকি ফেরত বলবে না, তখন আমরা অবশ্যই এটাকে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত সেটা মনে করব বা ধরে নিব। ওকে, তাহলে ক্রয় ফেরতের ইংলিশ কি বললাম? সরি, পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে পাওনাদার ইংলিশটা তো তোমরা জানো মনে হয়, অ্যাকাউন্টস পেয়েবল ইংলিশটা কি? পাওনা, বাংলাটা কি? সরি, পাওনাদার। ওকে, পাওনাদার ডেবিট কত টাকা? 800। আর ক্রয় ফেরত ইংলিশটা লিখবা যে পারচেস রিটার্ন। ক্রয় ফেরতের ইংলিশটা কি? পারচেস রিটার্ন। বাংলাগুলো অবশ্যই বাংলা লিখে রাখবে। পারচেস রিটার্ন মানে ক্রয় ফেরত ক্রেডিট 800 টাকা। এটা ব্যাখ্যা কি লিখবে? টু রেকর্ড পারচেস রিটার্ন। তোমরা এখানে লিখতে পারো পারচেস রিটার্ন অ্যালোয়ান্স, এটাও লেখা যায় চাইলে। আচ্ছা, আসো, এটা কত নম্বর? 3 নম্বর। এবার আসো 4 নম্বর কি বলেছে? মার্চেন্ডাইজ সেল। মার্চেন্ডাইজ মানে কারবারি পণ্য বা ব্যবসায়িক পণ্য, সেল মানে বিক্রয়। তো কারবারি পণ্য বিক্রয় কত টাকা? 5000 টাকা। এখন বিক্রি করলে কি করতে যাবে? নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। এখন নগদের ইংলিশটা কি লিখবে? এটা 4 নম্বর। নগদের ইংলিশটা হচ্ছে ক্যাশ ডেবিট 5000 টাকা। আর বিক্রয় ইংলিশটা কি লিখবে? সেল ক্রেডিট 5000। এই একটু দিকে সরিয়ে লিখবে, ব্যাখ্যা কি লিখবে? টু রেকর্ড মার্চেন্ডাইজ সেল লিখতে পারো, অথবা টু রেকর্ড সেল লিখলে হবে। টু রেকর্ড সেল তোমরা আসলে যত শর্টকাটে লিখতে পারো, কারণ হচ্ছে যে পরীক্ষাতে লেখার টাইম তেমন একটা পাও না অনেকে, সেই জন্য শর্টকাটে লেখাটা ভালো। এখন আমরা করব 5 নম্বর। 5 নম্বরে কি লেখা হয়েছে দেখো? ট্রান্সপোর্টেশন আউট। ট্রান্সপোর্টেশন মানে পরিবহন, আর যখন ট্রান্সপোর্টেশন আউট থাকবে অবশ্যই বিক্রয় পরিবহন। কি বললাম? ট্রান্সপোর্টেশন আউট মানে বিক্রয় পরিবহন। এই বাংলাটা লিখে রাখবে। তো বিক্রয় পরিবহন হলে সেই যত ধরনের পরিবহন আছে পরিবহনগুলো ডেবিট করি, নগদানটা আমরা ক্রেডিট করব। ক্রয় পরিবহন হোক আর বিক্রয় পরিবহন হোক, দুটোই ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে আমরা লিখবো যে ট্রান্সপোর্টেশন আউট। এটা আরেকটু নিচে করে আমি লিখতেছি 5 নম্বর। লিখবো যে ট্রান্সপোর্টেশন আউট আর ক্যাশ ক্রেডিট। ওকে, তো ট্রান্সপোর্টেশন আউট কত? ট্রান্সপোর্টেশন আউট হচ্ছে 1000 আর ক্যাশ ক্রেডিট 1000। ব্যাখ্যা কি লিখবে? টু রেকর্ড ট্রান্সপোর্টেশন আউট। ওকে, এটার ব্যাখ্যা শেষ। তার মানে হচ্ছে দেখছো বিক্রয় পরিবহনের যাওয়া আছে, বিক্রয় পরিবহনটা ডেবিট, নগদান ক্রেডিট, অর্থাৎ ট্রান্সপোর্টেশন আউট ডেবিট, ক্যাশ ক্রেডিট। 6 নম্বরে কি লেখা হয়েছে? সেলস রিটার্ন অর্থাৎ বিক্রয় ফেরত। তোমরা বিক্রয় ফেরত করলে কি করতে? বিক্রয় ফেরতটা ডেবিট করতে আর দেনাদারটা ক্রেডিট করতে। অর্থাৎ বিক্রয় ফেরত আমরা ধরে নিব যে বাকিতে বিক্রি করছি, সেই পণ্য ফেরত আসছে, এগুলো তো তোমরা জানো। বিক্রয় ফেরত বলে নগদ বাকি উল্লেখ না থাকলে আমরা এটাকে এক্ষেত্রে বাকি বলবো। তাহলে সেল রিটার্ন টাকা 600, আমরা বিক্রয় ফেরত টাকা কত? 600 টাকা। কত টাকা? 600 টাকা। আমরা এখন লিখবো যে সেল রিটার্ন ডেবিট। আর এখানে লিখবো যে অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ দেনাদার ক্রেডিট। দেনাদার ইংলিশটা তো জানতে হবে। অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে বাংলা কি? দেনাদার। ওকে, আমি এখানে বাংলাটা লিখে রাখতেছি দেনাদার। তাহলে সেল রিটার্ন মানে কি? বিক্রয় ফেরত। সেল রিটার্ন মানে কি? বিক্রয় ফেরত। আর অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি? দেনাদার। এখন আমরা লিখবো যে সেল রিটার্ন ডেবিট কত টাকা? 600 টাকা। সেল রিটার্ন ডেবিট 600। ওকে, আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 600। এটার ব্যাখ্যাটা কি? টু রেকর্ড সেল রিটার্ন। এখন আমরা 7 নাম্বারটা করবো, আমাদের 6 শেষ। 7 নাম্বারে কি বলা হয়েছে? পেড স্যালারিজ টাকা 4000। এখন পেড মানে পরিশোধ করলো, আর স্যালারিজ মানে বেতন। স্যালারি মানে কি? বেতন পরিশোধ করলো কত টাকা? 4000 টাকা। এই বেতন পরিশোধ 4000 টাকা। তাহলে আমরা বেতন পরিশোধ করলে যাবাদা কিভাবে করি? বেতন ডেবিট, নগদান ক্রেডিট। এখন বেতনের ইংলিশটা কি লিখবে? স্যালারিজ। এখানে প্লুরাল ফর্মে লিখছি স্যালারিজ। মনে রাখবা আধুনিক অ্যাকাউন্টিং বলতেছে তোমার এক্সপেন্সের
অর্থাৎ যতগুলো এক্সপেন্স আছে সেগুলো অ্যাকাউন্টের হিসাবের শেষে আমাদের এক্সপেন্স শব্দটা লিখতে বলতেছে। তো স্যালারিস এক্সপেন্স, এক্সপেন্স শব্দটা লিখবে অবশ্যই। স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস এক্সপেন্স ডেবিট 4000। ওকে, আর ক্যাশ ক্রেডিট নগদান ক্রেডিট, বেতন ডেবিট নগদান ক্রেডিট, স্যালারিস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। অর্থাৎ খরচের নামের পরে খরচ শব্দটা লেখা ভালো, আধুনিক অ্যাকাউন্টিং সেটাই করে। ক্যাশ ক্রেডিট কত? 4000 টাকা। এটা ব্যাখ্যাকে লিখবে টু রেকর্ড স্যালারিস এক্সপেন্স, এটাও শেষ। এখন এটা হচ্ছে কত নম্বর লিখলাম আমরা? 7 নম্বর। এখন আসে 8 নম্বরটা দেখো। রেন্ট পেইড টাকা 3000, রেন্ট মানে ভাড়া, আর পেইড মানে পরিশোধ করলো, ভাড়া পরিশোধ করলো কত টাকা? 3000 টাকা ভাড়া পরিশোধ করলো। এই যে বাংলা লেখা হয়েছে ভাড়া পরিশোধ 3000 টাকা। আধুনিক অ্যাকাউন্টিং কি বলছে? ভাড়ার সাথে ভাড়া খরচ শব্দটা লাগাইতে বলছে, খরচ শব্দটা। তাহলে আমরা কি লিখবো? যে ভাড়ার ইংলিশটা লিখবো যে রেন্ট, আর এক্সপেন্স শব্দটা লাগিয়ে দিব এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স ডেবিট। আর এটা তো ক্যাশে বললাম যে ক্রেডিট ট্রানজ্যাকশনটা সবসময় ডান দিকে একটু সরিয়ে লিখবে, ক্যাশ ক্রেডিট। তাহলে কত? রেন্ট এক্সপেন্স হচ্ছে 3000 টাকা, আর ক্যাশ ক্রেডিট হচ্ছে 3000 টাকা। এটা ব্যাখ্যাকে লিখবে টু রেকর্ড রেন্ট এক্সপেন্স। এটাও শেষ। এখন আমরা 9 নম্বরটা করব। 9 নম্বরটা কি বলা হয়েছে? পারচেস গুডস অন ক্যাশ। এখানে বলা হয়েছে পারচেস তো ক্রয় করা, আর গুডস মানে পণ্যদ্রব্য, লিখে রাখবে গুডস মানে কি? পণ্যদ্রব্য। আর অন ক্যাশ মানে হচ্ছে নগদে। টাকা কত? 80,000। নগদে পণ্যদ্রব্য ক্রয় 80,000 টাকা। নগদে ক্রয় করলে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। ক্রয়ের ইংলিশটা কি? পারচেস। ক্রয়ের ইংলিশটা কি? পারচেস। পারচেস ডেবিট 80,000 টাকা, আর নগদান ক্রেডিট, নগদের ইংলিশটা কি? ক্যাশ। ডান দিকে একটু সরিয়ে লিখবে ক্রেডিট ট্রানজ্যাকশনটা মানে ক্রেডিট অ্যাকাউন্টটা। ওকে, ক্যাশ ক্রেডিট। এটার ব্যাখ্যাটা কি? টু রেকর্ড পারচেস, টু রেকর্ড পারচেস। চাই লিখতে পারো অন ক্যাশ, এটা লিখতে পারো টু রেকর্ড পারচেস অন ক্যাশ। এতগুলো না লিখে শর্টকাটে লেখার চেষ্টা করো, টু রেকর্ড পারচেস। আমরা 9 নাম্বার লিখলাম। এখন আমরা 10 নাম্বার লিখব। করিম থেকে, পারচেস মানে ক্রয়, ফ্রম মানি থেকে করিম, করিম থেকে ক্রয় কত টাকা? 40,000 টাকা। সরি, কত টাকা? 40,000 টাকা। এখন আমরা তো শিখলাম অ্যাকাউন্টিংয়ে যখন হচ্ছে নগদ বাকি উল্লেখ থাকবে না, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ক্রয় উল্লেখ থাকবে, নগদ বাকি উল্লেখ থাকবে না, কিন্তু ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে, সেক্ষেত্রে এটাকে আমরা বাকি দিয়ে ধরবো। তো এখানে সেম হচ্ছে ব্যক্তির নাম উল্লেখ আছে, করিম একজন ব্যক্তির নাম, বাট হচ্ছে নগদ বাকি উল্লেখ নেই, তাহলে এটাকে আমরা কি ধরবো? বাকি দিয়ে ধরবো। এসব তোমরা জানো। তো এখন আমরা কি লিখবো? যদি বাকিতে ক্রয় করি, বাকিতে ক্রয় করলে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। তো ক্রয়ের ইংলিশটা কি? পারচেস। ক্রয় যে ডেবিট করবো, ক্রয়ের ইংলিশটা কি? পারচেস। পারচেস ডেবিট 40,000। আর বাকিতে ক্রয় করার ফলে কি সৃষ্টি হয়? পাওনাদার সৃষ্টি হয়। পাওনাদার ইংলিশটা কি? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস, মনে রাখবা পাওনাদার ইংলিশটা কি? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 40,000। টু রেকর্ড পারচেস। ক্যাশ না ক্রেডিট সেটা লেখার প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে দেখছো 10টা লেনদেন খুবই সহজ লেনদেন। আমি আবারও বলতেছি, এই ক্লাসটা হচ্ছে কেবল যারা হচ্ছে ইংলিশ ট্রানজ্যাকশনগুলো বুঝে না, বাংলা অর্থ, তাদের জন্য। তো আমি এভাবে ধারাবাহিক এভাবে বাংলা অর্থ সহকারে আরও কয়েকটা ক্লাস দিব, তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখবে, যারা বাংলা অর্থ বুঝো না তাদের জন্য। আর লিখে লিখে প্র্যাকটিস করবে। এছাড়া আরও যে কাজটা করবে সেটা হচ্ছে অর্থগুলো মুখস্থ করে ফেলবা। অর্থগুলো আমি যে আলাদা আলাদা শব্দগুলো বললাম, সেই শব্দগুলো অর্থ অবশ্যই এতক্ষণে লিখে ফেলছে অনেকে, তোমরা লিখে সেগুলো মুখস্থ করে ফেলবে। যে মার্চেন্টের শব্দ অর্থ কী, পারচেস শব্দ অর্থ কী, ফ্রেট শব্দের অর্থ কী, এগুলো আলাদা আলাদা করে লিখবা, লিখে সেগুলো মুখস্থ করে ফেলবে। এখানকার 10টা ট্রানজেকশনের জন্য যেসব শব্দ আজকে লিখছো সেগুলো মুখস্থ করবা, প্লাস হচ্ছে পুরো ট্রানজেকশনটা মুখস্থ করবা। দেন আমরা যখন বিগত সালে 2-1টা কোশ্চেন আলোচনা করব, তোমরা তখন দেখবা যে ইজিলিতে পারতেছো, সেগুলোর বাংলা অর্থ আমাকে লিখতে হবে না। আর তো আশা করি বুঝতে পারছো। এরপর না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। দেখা হবে অন্য কোনো ক্লাসে।